নমস্কার, আরও একবার বিশ্ববিজ্ঞ চক্রবর্তী আপনাদের দুয়ারে। চ্যানেল ভিশনের পক্ষ থেকে সকল দর্শকদের আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠান। ভিন্ন স্বাদের অনুষ্ঠান বলতে জ্যোতিষীর কাছে মানুষ বিশেষ করে কি প্রশ্ন নিয়ে আসে। প্রথম হচ্ছে কখন। এই কথাটা কিন্তু খুব ভাইটাল। কখন হবে, কখন হবে, কখন হবে বিয়ে, চাকরি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট চেঞ্জ, আমি কেস থেকে কবে মুক্তি পাবো, আমি ফ্ল্যাটটা কবে রেজিস্ট্রি করব, কবে কবে ইজ ভেরি ইম্পর্টেন্ট। জ্যোতিষের ক্ষেত্রে কবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কবে নিয়েই আজকে আমি অনুষ্ঠানটা করছি। তার মানে জ্যোতিষের ক্ষেত্রে দশার একটা দশা, গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, গ্রহগুলো দশা, তার নিচে অন্তর্দশা, তার নিচে প্রত্যন্তর দশা। এই গ্রহের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা নিয়েই আজকে আমার আলোচনা। বিশেষ করে গ্রহের দশা এবং অন্তর্দশা নিয়েই আলোচনা করব। এই গ্রহের দশাটা যেমন রবি গ্রহের দশা, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, কেতু, এই হচ্ছে সিরিয়াল। রবি ক বছর? 6 বছর। চন্দ্র কত বছর? 10 বছর। মঙ্গল 7 বছর। রাহু কত? 18। বৃহস্পতি কত? 16। শুক্র কত? 20। এগুলো কিন্তু সব বিংশোত্তরীয় দশা বিচার। এই বিংশোত্তরীয় দশা বিচার, আরেকটি বিচার আছে অষ্টোত্তরীয় দশা বিচার। অষ্টোত্তরীয় দশা বিচার ম্যাক্সিমাম লোকই করেন না, ম্যাক্সিমাম লোকই কিন্তু বিংশোত্তরীয় দশা বিচারটাই করেন। পরাশরের মতে বিংশোত্তরীয় দশা বিচারটাই সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বেশি ভালো কাজ করে এবং বেশি অথেন্টিসিটি, টাইম পিরিয়ড, এইগুলো খুব ভালোভাবে দেয়। এইটা হচ্ছে সবচাইতে বড় একটা নিদর্শন। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সবচাইতে, এই দশা এবং অন্তর্দশা বিচার করতে গেলে সবার আগে আপনাকে দেখতে হবে যে গ্রহের দশা আপনি বিচার করছেন সেই গ্রহের দশা এবং অন্তর্দশা প্রতি লগ্ন থেকে কিভাবে অবস্থান করছে। কি বললাম? যখন আপনি দশা অন্তর্দশা বিচার করবেন তখনই আপনাকে বিচার করতে হবে দশা এবং অন্তর্দশা প্রতি, এই দশাপতি অন্তর্দশাপতি লগ্ন থেকে কোথায় অবস্থান করছে সেইটা সবার আগে দেখতে হবে। যদি আমি দেখি লগ্ন থেকে উপচয় স্থানে, উপচয় স্থান মানে কত? 3, 6, 10, 11, উপচয় স্থানে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনার ফল ভালো দেবে ইন জেনারেলি। কোণে অবস্থান করলে ভালো দেবে, কেন্দ্রে অবস্থান করলে, কোণ মানে পঞ্চম নবম, সবাই জানে এগুলো। কোণে যদি অবস্থান করে, পঞ্চম নবম হচ্ছে কোণ আর কেন্দ্র হচ্ছে চতুর্থ দশম। সপ্তম কিন্তু সব ক্ষেত্রেই কমন, সেই কারণে সপ্তমটা আমি ইউজ করছি না। চতুর্থ, সপ্তম, দশম সব ক্ষেত্রেই সপ্তম ইজ ভেরি কমন। সপ্তম কান্ত প্রতিটি দশার ক্ষেত্রে সপ্তম বিচার করা দরকার। যাই হোক, এইবার ঘটনা হচ্ছে আর একটা বিচার হচ্ছে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ। এই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে যদি কোনো গ্রহ তার দশা রান করতে থাকে সেক্ষেত্রে কিন্তু সে ফল ভালো পাবে না।
দশাপতি থেকে অন্তর্দশাপতি থেকে, এই অন্তর্দশাপতি এবং দশাপতি থেকে যে গ্রহের দশাটা চলছে সেই গ্রহটি কোথায় রয়েছে? কি বললাম? আরো ক্লিয়ার করে দিচ্ছি। দশাপতি ধরুন চন্দ্র, এবার দশাপতি চন্দ্র থেকে ধরুন চন্দ্রের দশায় রাহুর অন্তর্দশা চলছে। এই চন্দ্র থেকে রাহু কোথায় রয়েছে? একটা হচ্ছে লগ্ন থেকে রাহু কোথায়, লগ্ন থেকে চন্দ্র কোথায়, আর একটা হচ্ছে দশাপতি থেকে, মানে চন্দ্র থেকে রাহু কোন অবস্থানে অবস্থিত রয়েছে সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এইটা আপনাকে বিচার করতে হবে। এটা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট টু ক্যালকুলেট দশা ইন এনি কাইন্ডস অফ প্ল্যানেটস। যে কোনো গ্রহের দশা বিচার করতে গেলে ফার্স্ট এই জিনিসটা আপনাকে দেখতে হবে। এবার সেকেন্ড কি দেখতে হবে? ওই গ্রহের বলাবল কি আছে, ওই গ্রহটা কতটা বলবান বা কতটা দুর্বল সেই গ্রহটা দেখে নিতে হবে, তবে কিন্তু আপনার ফলাদেশ মিলবে, নচেত কিন্তু মিলবে না। আপনি দেখলেন চন্দ্রের দশায় রাহুর অন্তর্দশা চলছে, চন্দ্র থেকে রাহু নবমে রয়েছে, আপনি বলে দিলেন চন্দ্র থেকে রাহু নবমে রয়েছে, তার মানে আপনি বলছেন ভাগ্যভাবে উদয় হবে, না, মিলবে না। চন্দ্র থেকে রাহু অষ্টমে, চন্দ্র রাহু মানেই তো গ্রহণযোগ হয়ে গেল, মানে অশুভ একটা আতাত তো তৈরি হলোই। কিন্তু এই চন্দ্র থেকে রাহু যদি অষ্টমে থাকে, সঙ্গে সঙ্গে বলে দেবেন যে আপনার বাড়িতে চুরি হতে পারে, অগ্নি ভয় হতে পারে, আপনার কারুর আকস্মিক মৃত্যু হতে পারে, কোনো দুর্ঘটনা করতে পারে, ঋণে জড়িয়ে যেতে পারেন, কারুর সাথে বন্ধু বিচ্ছেদ হতে পারে, বন্ধু বিরোধ হতে পারে, ভাতৃহানি হতে পারে, যত খারাপ সব বলে দেবে, কিন্তু একটাও মিলল না। মেলে না। খুব কঠিন জ্যোতিষ, খুব কঠিন, খুব সোজা। তার জন্য পড়াশোনা, তার জন্য অধ্যাবসায়, তার জন্য ঈশ্বরের সাথে লেগে থাকা। দেখুন, এক জন্মে ভালো জ্যোতিষ হওয়া যায় না। আমি ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, আমি এক জন্মে ঠাকুর হইনি। এক জন্মে জ্যোতিষ হওয়া, তান্ত্রিক হওয়া, স্পিরিচুয়াল মাইন্ডেড পার্সন হওয়া সম্ভব না। ইহ জন্মে আপনি কি করছেন সেইটা আপনার খাতায় জমা হচ্ছে, তারপর আপনাকে সেই যোনিতে পাঠাবে। এই যে আমরা 84 লক্ষ যোনি বলে আমরা কথাগুলি বলি, এই 84 লক্ষ যে মানুষ জন্ম সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জন্ম কেন? এবং দেব দেবীরাও এই জন্ম পাওয়ার জন্য আকুলতা করেন পরমেশ্বরের কাছে, ঈশ্বরের কাছে। কেন? এর মতো শ্রেষ্ঠ জন্ম আর কিছু হতে পারে না। এই মনুষ্য জন্মের আগে আপনাকে অনেকগুলো স্টেপ আসতে হবে। বৃক্ষ হয়ে জন্মাতে হবে, উদ্ভিদ, জলচর প্রাণী হয়ে জন্মাতে হবে, পশু হয়ে জন্মাতে হবে, অনেক স্টেপ আছে, কীটপতঙ্গ হয়ে জন্মাতে হবে, তারপরে আপনি এই জন্মে আসবেন। সুতরাং এই জন্মটা কিন্তু, যখন আপনি মনুষ্য জন্ম পেয়েছেন, এই মনুষ্য জন্মের যা ক্রিয়া, যেটা কর্ম করা উচিত, সেই কর্ম আপনি করুন। আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আপনারা কেউ কিন্তু আমাকে জ্ঞানী, আমি কিন্তু মূর্খ লোক, একদম জ্ঞানী আমি নই, যথেষ্টই আমি জ্ঞানী না, আমি জানি না। আমি আপনাদের হয়তো বলতে পারেন যে আপনি জ্ঞান দিচ্ছেন, না, জ্ঞান না, আমি এটা পেয়েছি। আমি আমার যত কিতাব আছে সেই কিতাবে এটাই দেখতে পাই। সব কিছুর মূল অর্থ হচ্ছে এইটাই, মনুষ্য জন্ম হয়ে তুমি এই জন্মটাকে সময় নষ্ট করো না। 24 ঘন্টা সময়ের মধ্যে তুমি তোমার কাজগুলো করো। কিন্তু কেউ কি শোনে বলুন? 11 কোটি লোক শুনবে আমার কথা? শুনবে না। 11 কোটি লোক কথা আমার শোনে না। শুনবে কেন?
ওরা তো আহারে ডুবে আছে, ওরা তো বিষ পান করছে, যত রকম ব্যভিচার লিপ্ত হচ্ছে। এই ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণও কিন্তু 4 রাহু যদি খুব বেশি পরিমাণে উচ্চস্থ হয়, সে ব্যভিচারে লিপ্ত হবে, সে নোংরা জায়গায় যাবে, ঠেকাতে পারবে না, সে মদ গিলবে, সে যত পৃথিবীতে নোংরা কাজ হচ্ছে সে মার্ডার করবে। রাহু যদি কার উচ্চস্থ হয়, সে মার্ডারার, এগেডেন মার্ডারার। মঙ্গল তার সাথে তাগড়া হতে হবে। মঙ্গল তার সাথে যদি তাগড়া হয়, সে এগেডেন মার্ডারার হয়। তো যাই হোক, আমি যেটা আমার বক্তব্য সেটা বলি। একটা কথা বলতে বলতে আর একটা কথার মধ্যে ঢুকে যাই, তার কারণ হচ্ছে একটার সাথে আর একটা লেজুর আছে। এই আমার বলা বক্তব্যের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মনুষ্য জন্ম হয়ে তোমার যে করণীয় সেই কাজটা তুমি করো, আর কিছু বলছে না। ঠাকুর তাই বলে গেছেন, তুমি পাকাল মাছের মতো। এগুলো জ্ঞানী, এগুলো সবাই জানে, এগুলো বলার কোনো প্রয়োজন নেই, তবু বলছি কথার পৃষ্ঠে কথা আসে তাই। পাকাল মাছের মতো চলো, সংসার করো, কিন্তু সংসার ওটা করতে হয় করো, করতে হয় করো, খেতে হয় খাও, যেতে হয় যাও, বউর সাথে ঘুরতে যেতে হয় যাও, কিন্তু লেগে যেও না। আঠার মতো, ফেবিকালের মতো গাছের সাথে লেগে যেও না, একটু অন্তর রাখো, তোমার যেটা করণীয় সেটা তুমি করো, তুমি বিশাল জায়গায় পৌঁছে যাবে। এটাই হচ্ছে ঠাকুরের বাণী, ঠাকুরের বক্তব্য। তো যাই হোক, আমি এটা বললাম, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গ্রহদের বলাবল বিচার করতে হবে, গ্রহরা কতটা সক্ষম এবং অক্ষম এটা বিচার করতে হবে। এইবার বলাবল বলতে কি কি বোঝায়? বলাবল বলতে অনেকগুলো তার প্রকারভেদ আছে। স্থান বল আছে, দিক বল আছে, কাল বল আছে, দৃষ্টি বল আছে, অয়ন বল আছে, উচ্চতা বল আছে, বর্গ বল আছে। বর্গ বলের অর্থ হচ্ছে ক্ষেত্র বিচার করা। এর আবার আলাদা করে আমি মানেটা বলে দিচ্ছি আপনাদের। বর্গ বল মানে হচ্ছে, বর্গ বল মানে ক্ষেত্র বিচার করতে হবে, হোরা বিচার করতে হবে, দ্রেক্কান বিচার, দ্রেক্কান দ্রেক্কান দ্রেক্কান, ভেরি ইম্পর্টেন্ট দ্রেক্কান। এই দ্রেক্কান নিয়ে আমি একটা এপিসোড করব, দারুণ, খুব সুন্দর। দ্রেক্কান নবাংশ নিয়ে একটা আমি এপিসোড করব, কারক নিয়ে আমি একটা এপিসোড করব, পতাকি নিয়ে আমি একটা এপিসোড করব, নবতারা নিয়ে আমি একটা এপিসোড করব। আজকে দশা নিয়ে এপিসোড করছি। দ্রেক্কান ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দ্রেক্কান দশমাংশ ভেরি ইম্পর্টেন্ট, ক্যারিয়ারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সবার আগে দশমাংশ দেখে নাও। ভাবচক্র তো করতেই হবে, ভাবচক্র তো ছাড়া কোনো বিচার হবেই না। কেউ করে, কেউ করে, কেউ করে না, কেউ করে না, কেউ করে না, করে না, করা সম্ভব না, করবে না, জানে না। দৃক্কান শোনেইনি, ওই কোন রকমের জাতচক্রটা শিখেই একটা তামারটা বুকে নিয়েই চেম্বারে বসে যাচ্ছে, চ্যানেলে চলে আসছে মানুষের উপকার করবার জন্য। আমি জানি, আমি জানি, আমি জানি, আমি করে দিই, আমার 1 মিনিটে আমি সব করে দিই। এই চলছে, কিচ্ছু করার নেই। এটাই পশ্চিমবঙ্গ, এটাই পশ্চিমবঙ্গের হাল। এইভাবেই পশ্চিমবঙ্গ চলতে থাকবে, কিচ্ছু করার নেই। এটা ছাড়া কোনো উপায় নেই, এটাই আপনাকে মেনে নিতে হবে। পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করাটাই, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করাটাই হচ্ছে, আমি বলবো, প্রশ্নবাচক চিহ্ন। আপনার পড়াশোনা করে কোনো আপনি you do not get any platform to establish your life, পাবেন না, নেই। এই হচ্ছে অবস্থা। এবার কি বলছি, দেক্কান নবাংশ, দ্বাদশাংশ এবং ত্রিশাংশ বল, ত্রিংশাংশ, দশাংশ, দ্বাদশাংশ, দেক্কান, নবাংশ, এইগুলো, এই বলগুলোকে বিচার করতে হবে। বিচারে দশা বিচারের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। কেউ করে না, তো বলে দিলাম করে না, আমি ওই লাইনে আর যাচ্ছি না। এইবার আমি বিচার করব কি, যে গ্রহের দশা এবং অন্তর্দশা আমি বিচার করছি,
তারা পরস্পরের কেন্দ্র বা কোণে অবস্থান করছে কিনা। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। এইটার উপর অনেক কিছু দাঁড়িয়ে থাকে। যে দশাটা আমি বিচার করছি বা অন্তর্দশাটা আমি বিচার করতে চলেছি, তারা পরস্পরের, ধরুন চন্দ্র আর মঙ্গল বা রবি আর মঙ্গল পরস্পরের কেন্দ্র বা কোণে আছে কিনা, বা এরা বলহীন কিনা সেটা আপনি দেখে নিন, তবে ও ভালো ফল দেবে, নচেত দেবে না। নচেত আপনি শত চেষ্টা করেও ভালো ফল আনতে পারবেন না। আপনি মিথ্যা কথা আপনার বলতে হবে, এই দশাটা আপনার ভালো যাবে, এই তো বলে, হ্যাঁ এই দশা তো ভালো, খুবই ভালো, কোনো অসুবিধা নেই বলে অনেকে। আবার খুব কম আপনার এই দশা ভালো এরকম বলে খুব কম। না না, এই দশা খুব খারাপ, এই দশা খুব খারাপ, এই দশা খুব খারাপ, এই দশায় শেষ হয়ে যাবেন আপনি, মৃত্যু হয়ে যেতে পারে, এরকম বলে। এইটা পড়ুন, কাজ হয়ে যাবে, ও বাঁচাবে, চিন্তা করো। সারাদিনে একবার গায়ত্রী জপ করে না, ভরচাস টাইটেল ভরচাস। এরকম অনেক, গাঙ্গুলি, ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি, সান্যাল, চক্রবর্তী অনেক আছে, কেউ করে না। সারাদিনে একবার গায়ত্রী জপ করে না, ও বলছে আমি 1 মিনিটে বশীকরণ করে দেব, আমার কাছে 70,000 টাকা দাও, আমি এই কবচটা দিচ্ছি তোমাকে, তোমার এই দশা দারুণ রান করবে কিনা। কি ভুল বলছি? আপনারা আমাকে বলুন, কমেন্ট করে বলুন না যাই ভুল বলছি। আপনারা ঠকেননি এরকম একটা লোক আমার কাছে আসুন। তা বলে আমি কি ভালো? আমিও কিন্তু ভালো নই, আমি কিন্তু খুব ভালো লোক নই। এটা হচ্ছে ঘটনা। এবার হচ্ছে ঘটনা আর একটা পয়েন্ট বলছি। দশাপতি এবং অন্তর্দশাপতি পরস্পরের যদি কেন্দ্রে থাকে, দশাপতি এবং অন্তর্দশাপতি, এইবার বললাম, একটা বললাম কোণ আর একটা বললাম কেন্দ্র। দশাপতি এবং অন্তর্দশাপতি যদি পরস্পরের কেন্দ্রে থাকে বা লগ্ন থেকে দুস্থানে থাকে, 6, 8, 12-তে থাকে লগ্ন থেকে, বা দুস্থানের অধিপতি না হলে এদের দশা অন্তর্দশা ভালো যাবে। এরা যদি পরস্পরের কেন্দ্রে বা কোণে থাকে তবে তো ভালো হবেই। যদি এরা পরস্পরের দুস্থানগত হয় সেক্ষেত্রে ফল কিন্তু ভালো হবে না। দশাপতি থেকে অন্তর্দশাপতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ অবস্থান করে, দশাপতি থেকে ষষ্ঠপতি, দশাপতি থেকে অন্তর্দশাপতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকে, সেক্ষেত্রে অন্তর্দশাপতি কিন্তু দশাপতির শত্রু হয়। দশাপতি অন্তর্দশাপতির শত্রু হয়। অন্তর্দশাপতি মঙ্গল, অন্তর্দশাপতি আর দশাপতি চন্দ্র, সে শত্রু হবে। অথচ আমরা কিন্তু জানি চন্দ্রমঙ্গল বন্ধু। আপনারা জানেন না, সবাই তো বলেন চন্দ্রমঙ্গল এরা নাকি বন্ধু, বৃহস্পতি এরা নাকি বন্ধু। কিন্তু দশাতে কি বলছে? পরাশরীয় হোরাতে উত্তর কালামৃত বলে একটা মত আছে, এই মত, এর বিভিন্ন রকমের সিস্টেম আছে। পরাশরীয় হোরা আছে, উত্তর কালামৃত মতে দর্শান্ত বিচার আছে, পরাশর মতে দর্শান্তর বিচার আছে, পরাশরের মতে, পরাশরের মহর্ষি পরাশরের মতে বিচার আছে, রত্নাকরের হিসাবে বিচার, দশাফল বিচার আছে। প্রত্যেকের এরকম দশাফল বিচারের আলাদা আলাদা আঙ্গিক আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। এরা এইভাবে একে বিচার করতে বলছে। কিন্তু মোটামুটি ওভারঅল একটা মেইন যেটা গদ, সেই গদটা আমি সেটা আপনাদের সামনে বলছি। যেই গদটা আপনি যদি মোটামুটি বলতে পারেন গদটা কি হতে পারে, তো সেক্ষেত্রে আপনার দারুণ কাজ হবেই, এটা একদম গ্যারান্টেড। এখানে কোনো ভুল নেই। আপনাকে এই ফান্ডামেন্টাল পয়েন্টসগুলি রিমাইন্ড ইয়োর মাইন্ড, আপনাকে মুখস্থ রাখতে হবে, রিমাইন্ড করতে হবে, স্মরণ করতে হবে, তবে আপনি ভালো জায়গায় পাবেন। দশাপতি, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললাম। দশাপতি থেকে অন্তর্দশাপতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থানে থেকে অন্তর্দশাপতি দশাপতির শত্রু হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে না। এবার দশাপতি যদি রাজ্য কারক গ্রহ হয়,
রাজ্যকারী 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 বলে সবাই চিৎকার করে না? এই রাজ্যকারী দশাপতি যদি রাজ্যকারী গ্রহও হয় এবং যদি সে মারক হয়, অন্তর্দশার প্রথমার্ধে শুভ ফল দেবে। যেহেতু রাজ্য পেল, সেই হেতু প্রথম ভাগে রবির চন্দ্রের মোটামুটি 10 বছর, তার মধ্যে ধরুন 2.5 বছর 3 বছর ভালো দেবে। তারপর শেষার্ধে গিয়ে মারকতুল্য কষ্ট, মরণের মতো, বেঁচে থাকতে আর ইচ্ছা করছে না, বলে হচ্ছে আমাকে ওষুধ এনে দে, আমাকে চন্দ্রায়ন কর, বিষ্ণুর পাদপদ্মে 108টা তুলসী প্রদান কর, আমাকে প্রায়শ্চিত্ত কর। বিষ্ণুর পাদপদ্মে যদি তুলসী দান করা যায়, সেক্ষেত্রে জাতকের মৃত্যু হয়। সেটা সর্বক্ষেত্রে না, সেটা দশাপতি বিচার করতে হবে, সেটা ভালো অ্যাস্ট্রোলজার বলবেন, তারপর পুরোহিত সেই কাজটা করবেন। আজকাল তো পুরোহিত, অনেক পুরোহিত মানে কি বলবে, তুলসীটা কি করে দিতে হয় তাই জানে না, উচ্চারণটা কি হবে, তুলসী দেওয়ার একটা বিধি আছে, এক একজন তো দেখি করে। তুলসী, নারায়ণের মাথায় তুলসী দেওয়ার যে সিস্টেম আছে, সেই সিস্টেমটা জানতে হবে। কজন করে? করেই না। তুলসীটাকে প্রথম তো চিৎ করে দিতে হবে, এটুক সবাই জানে। কোন আঙুলে ধরতে হবে? এই আঙুলে, এই যে এইভাবে ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 2.5 প্যাচ 2.5 বার দিয়ে তারপর দান করতে হবে। যখন দেবে তখন ঘন্টা বাজবে, ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা এতৎ চন্দন তুলসী পত্রং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। এইটা মাথার উপর দিয়ে নামিয়ে ফেলতে হবে, একটা জায়গায় রাখতে হবে, হাতটা ধুতে হবে, আবার হাত ধুতে হবে, ধুয়ে আবার তুলসীটা নিয়ে মাথায় দিতে হবে। কেউ করবে? আর দক্ষিণাও আপনারা দেন না, করবে কি? অন্তত 5,000 টাকা লাগবে। বিষ্ণুর পাদপদ্মে 108 তুলসী দান দিলে বাড়িতে কোনো রকম বাস্তু দোষ থাকবে না, আর্থিকভাবে আপনি সম্পূর্ণরূপে হেল্প পাবেন। আপনার যে কোনো কাজ আটকে রয়েছে, ঠিক ওগুলো বেরিয়ে যাবে। যদি কোনো কাজ আটকে থাকে, সেই কাজ আমি জানি, আমি এটা দেখেছি, 72 ঘন্টার মধ্যে সেই কাজটা ক্লিয়ার হয়ে গেছে। উইদিন 72 hours of time it will be released from this problem, you will be cleared, এটা গ্যারান্টেড, একদম হবেই। চণ্ডী প্রয়োগ যদি সঠিক কেউ করতে পারে, জানেন আপনারা চণ্ডী প্রয়োগে তুলসী দিয়ে, আপনারা কেউ জানেন? কোনো পুরোহিতকে বলছি, চণ্ডী প্রয়োগে তুলসী দেওয়া হয়। চণ্ডীর শতচণ্ডী যজ্ঞ যখন হয়, তখন তুলসী দিয়ে চণ্ডীর যজ্ঞ হয়। এত সস্তা। যাই হোক, ভালো থাকেন, আনন্দে থাকেন। এই ব্যাপারটা এইভাবে করতে হবে। এইটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্রের দশা, অন্তর্দশাটা কিন্তু ইন জেনারেলি ভালো যায়। রাজানুগ্রহ লাভ হয়, অর্থ লাভ হয়, বাহন লাভ হয়, গাড়ি বাড়ি ধন দৌলত সব কিছু, ইউ গেট এভরিথিং ইন দশা অফ ভেনাস অ্যান্ড জুপিটার। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। কোনো সমস্যা হলে বিশ্বভিগুকে ফোন করুন। আমি অনেক অশোভন কথাবার্তা বলি, তার জন্য আপনারা কেউ অফেন্ডেড হবে না। আমার যারা শত্রু আছেন তারাও আমাকে ফোন করুন। আমার শত্রু তো একদম পদে পদে, প্রতিটি পদে আমার শত্রু। হ্যাঁ, প্রতিটি পদে আমার শত্রু। তারা আমাকে ভুল কিছু ভাববেন না, আমি সবাইকে পার্টিকুলার কাউকে বলছি না, এটা করছে সবাই, অনেকে, সেই জন্য বলছি। নমস্কার, ভালো থাকুন, জয় জয় তারা, জয় মা।